সিএনএ ক্যান্ডিসার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মানকাছাড়ে স্ত্রী খুনের অভিযোগে দক্ষিণ ভাঙারপাড় থেকে আটক তেলাচক স্বামী। জিএসটি ফাঁকি, গ্রেফতার ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক। সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন। শিলচর জয়ন্তীয়া সড়কের ঢালছড়া সংলগ্ন সড়কে একটি ওভারলোড লরি আটকে পড়ায় যাতায়াতে জনদুর্ভোগ চরমে। নিয়ম বহির্ভূত অগ্নি নিরাপত্তা, সিল করে দেওয়া হলো পাটিগড়া চৌরঙ্গি বাজারে অনিতা রেস্টুরেন্ট। এবার সংবাদ বিস্তারিত। মানকাছাড়ে স্ত্রী খুনের অভিযোগে দক্ষিণ ভাঙারপাড় থেকে আটক তেলাতক স্বামী। আটক ব্যক্তি আকিরুল ইসলাম, বয়স 32, বাড়ি দক্ষিণ সাইমারা, মানকাছাড়ে। গতকাল সোমবার বিকেল 4টায় ভাঙারপাড় আউটপোস্টের আইসি গোবিন্দশীলের নেতৃত্বে পুলিশের দরবারে এক গোপন সূত্রের ভিত্তিতে দক্ষিণ ভাঙারপাড়ের এক বাড়ি থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্য, আকিরুল ইসলাম দক্ষিণ সাইমারা মানকাছাড়ের পিপুল বাড়ির বাসিন্দা। স্ত্রী খুনে অভিযোগের দায়ে তার শ্বশুরবাড়ির লোক মানকাছাড় থানায় অভিযোগ দায়ের করার পর আকিরুল গা ঢাকা দেয়। সেখানকার থানার পুলিশ জোর অভিযান চালিয়ে শেষ পর্যন্ত লোকেশনের ওপর ভিত্তি করে জানতে পারে কাছাড়ের বরখলা সমষ্টির ভাঙারপাড়ে সে আত্মগোপন করে রয়েছে। মানকাছাড় পুলিশ বিষয়টি ভাঙারপাড় আউটপোস্টের আইসি গোবিন্দশীলকে অবগত করলে তাকে আটক করতে সক্ষম হয়। এদিকে মানকাছাড় পুলিশ মঙ্গলবার সকালে ভাঙারপাড় আউটপোস্টে পৌঁছে এবং বিকেলে বরখলা থানা থেকে আটক করে আকিরুল ইসলামকে নিয়ে মানকাছাড়ের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করল ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের এক পরিচালক। শিলচর জিএসটি বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে ইশাক আহমেদ নামে এই পরিচালককে গ্রেফতার করেন। জিএসটি ফাঁকির তথ্য পেয়ে সোমবার বিভাগের কর্মকর্তারা পেলাপুরে আহমেদে খুশি ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে বহু নথিপত্র সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে ইশাক আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভুয়া বিলে আইটিসি 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের মারফত একটি স্মারকলিপি প্রদান করল সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন কাছাড় শাখা। দেখুন সবিশেষ। উল্লেখ্য, অসম সরকারের মধ্যাহ্ন ভোজন প্রকল্পটি রাজ্যের সকল জেলাতে পর্যায়ক্রমে রূপায়ণ করতে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। সদ্য অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তকে তীব্রভাবে বিরোধিতা করেছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে এবং প্রকল্পটি রূপায়ণে 2005 সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা রন্ধনকর্মীরা সামান্য পরিমাণে সাম্মানিকে কাজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত মধ্যাহ্ন ভোজন প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বলা হয়েছিল যে বিদ্যালয়ের পরিসরে সতেজ রান্না করা খাবার শিক্ষার্থী শিশুদের যোগান দিতে হবে। 2005 সাল থেকে সেবা করে আসছেন তারা। সরকারের এই সিদ্ধান্তে শিশুদের সতেজ খাবার থেকে বঞ্চিত করা হবে, কারণ কেন্দ্রীয় রন্ধনশালাতে নিশারাত্রি থেকে প্রস্তুত করা খাদ্য দুপুর 12টার পরে বিদ্যালয়ে পরিবেশন করা হবে। নিশ্চিতভাবে তার গুণমান কমে যাবে। তাই সরকারের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং এখনও যেসব বিদ্যালয় সমূহ এনজিও এর দ্বারা খাদ্য যোগান দিয়ে যাচ্ছে তা বাতিল করে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দাবি জানাচ্ছে ইউনিয়ন। মূলত বর্তমান আসাম সরকার এই মধ্যাহ্ন ভোজন প্রকল্পটিকে সরকারি প্রকল্প থেকে এটাকে আবার এনজিওর হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। এখানেও শিলচরেও আমাদের সমস্ত মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা আজ এইখানে এই এলিমেন্টারি অফিসে আমরা মেমোরেন্ডাম দেব এবং এইখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যে কোনোভাবেই যেন এই প্রকল্পটিকে ব্যক্তি মালিকানায় অর্থাৎ এনজিওর হাতে তুলে দেওয়া না হয়। সবাই জানেন যে এর আগেও 2-3 বছর আগে এই প্রকল্পটিকে এই এনজিওর হাতেই তুলে দিয়েছিল বর্তমান রাজ্য সরকার এবং তার পরবর্তীতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছেন। তারা দেখেছেন যে কিভাবে জঘন্যতম খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে, এবং সেই সময়ে এই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, কোনো খাবার দাবারকেই পরবর্তীতে তারা সেখান থেকে বার করতে দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল
এই প্রকল্পটিকে এই এনজিওর হাত থেকে তুলে নিতে আবারও তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আজকে সারা আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা হুঁশিয়ার করে দিচ্ছে সরকারকে, যদি এই ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা এইখানে যে দৃষ্টান্ত স্থাপন করবে, সারা রাজ্যে যে প্রচণ্ড রকমের তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। কোনো অবস্থাতেই মধ্যাহ্নভোজন কর্মচারীরা এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিতে দেবে না এবং সিআইটিউ সারা রাজ্যে এদের সঙ্গে আছে। শিলচর জয়ন্তীয়া সড়কের ধলসরা সংলগ্ন সড়কে একটি ওভারলোড লরি আটকে পড়ায় যাতায়াতে জনদুর্ভোগ চরমে ওঠে। জারাইলতলা, ধলছড়া, বাবুরবাজার, ভিতর গঙ্গাপুর সহ এলাকার জনগণ, স্কুল পড়ুয়ারা, নিত্যযাত্রী ও চাকরিজীবীরা চলাচল করতে অনেক অসুবিধার সম্মুখীন হন। তারা বলেন, অসমমালা সড়ক নির্মাণ সংস্থার দায়িত্বে থাকা ঠিকাদারির পূর্ণ গাফিলতির জন্য আজ এই শিলচর জয়ন্তীয়া সড়কে চরম দুর্দশা। এই সড়কে বর্তমানে নিয়ম থেকে অধিক পরিমাণে ওভারলোড পাথর বোঝাই গাড়ি চলছে। বহিরাজ্য থেকে আসা লরি ড্রাইভাররা বলে, লরি সড়কের গর্তে ফেসে গেলে নির্মাণ সংস্থাকে খবর দিলে তারা বলে ফোকলেনের ড্রাইভার নেই। এছাড়াও লরি পার করতে দিতে হয় মোটা অঙ্কের টাকা। লাগে এক ঠেলা মারতে, রাত্রে কাবু করেন, মানে দিনের বেলা গাতা রাখলো, রাত্রে ফাঁসি গেলে কইব 5,000 দিলে আমরা একটা বিজনেস হয়ে গেছে। রাস্তাটা ঠিক না করা হইলো একটা বিজনেস, এটা দিয়ে কামাই করে। জেসিবি গুলা কার লোকাল মানুষ, লোকাল মানে আইতে থাকে, তারা ঘুরতে থাকে, গাড়িও ভাড়া দেয় না। তারা নিজের রাস্তা কাজের প্রবলেম আছে, গেলে কইব ড্রাইভার নাই, মানুষ নাই। এটা মানে তারারও একটা চক্রান্ত, এটা একটা ব্যবসা। এখানে ফাঁসি গেলে 5,000 করিয়া নিলে, পার হয়ে গেলে রাস্তা ঠিক আছে, নাইলে তারা পাইতো না। তো কইয়া আবার খুদিয়া ঠিক যায় গিয়া, আবার গাড়ি যাওয়ার পরে রাস্তা ঠিক করিয়া যায় না, এমন ভাবে রাখে আরেকজন আইয়া ফাঁসিতো, মানে আসামবালার পাইতি। হ্যাঁ, এরকম কয়, মানে আরেকজন ফাঁসলে আবার 5,000 পাইতো। অগ্নি নিরাপত্তা নিয়মকে গুরুত্ব না দিয়ে পুরোপুরি অবৈধভাবে মিষ্টি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন কাটিগড়া চৌরঙ্গি বাজারের অনিতা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিমল কুর্মী। এই দোকানে মিষ্টি তৈরির জন্য ব্যবহৃত চুলা থেকে বিপদ ঘটতে পারে, যে কোনো সময় আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে চৌরঙ্গি বাজার। এমন অভিযোগের পাহাড় জমছিল কাটিগড়া সার্কেল অফিসে। শেষে গত জানুয়ারি মাসে অ্যাকশনে নামে সার্কেল প্রশাসন। সার্কেল অফিসার রবার্ট টোলিওর এইসব তদন্তে পাঠান কাটিগড়া অগ্নি নির্বাপক বাহিনীকে। যথারীতি তদন্তে নেমে অগ্নি নির্বাপক বাহিনী মিলল সাফল্য। মঙ্গলবার দুপুরে সিল করে দেওয়া হয় দোকানটি। हमने आपको फरवरी 10 तारीख को हमने आपको चिट्ठी दिया था, इंटीमेशन। हमको डायरेक्शन दिया था कि फायर सेफ्टी मेंटेनेंस 7 दिन के अंदर करने के लिए, नहीं तो आपका दुकान बंद किया जाएगा। बल्कि हमने आपको एक इंटीमेशन लेटर दिया था। हमने 29 अप्रैल को ऑर्डर बनाया कि आपका आप सारा मतलब फायर सेफ्टी के मेजर्स, सारा कानून आप पालन नहीं करने के कारण हमने एक ऑर्डर बनाया और आपका दुकान सीज कर दिया जाएगा, सील कर दिया जाएगा। ये बनाया हुआ है, इसलिए अभी सील करना होगा क्योंकि आप कानून का पालन नहीं कर रहे हैं। अनीता रेस्टोरेंट्स का जो फायर सेफ्टी का प्रॉब्लम है, ये जनवरी से हम लोग पब्लिक से कंप्लेन मिला था। तो पब्लिक का कंप्लेन मुताबिक ये लोग जैसे हम लोग चूल्हा बनाया, वो बहुत रिस्की सिचुएशन से बनाया हुआ है। ऐसे बनाया कि उसका आसपास कभी मतलब आग लग सकता है, और आग लगा तो आसपास का जितना दुकान भी जल सकता है, बोलकर हमको एक पब्लिक कंप्लेन मिला था। तो ये पब्लिक कंप्लेन को लेके हमने फायर सर्विस को हमने चिट्ठी दिया है जाके इंक्वायर करने के लिए। तो फायर सर्विस का ऑफिसर सिर्फ जाके इंक्वायर किया और हमको रिपोर्ट दिया, और रिपोर्ट के मुताबिक वो लोग ये बोला कि बाकी ये लोग कोई फायर सेफ्टी सर्विस फायर सेफ्टी के जो गाइडलाइंस फॉलो नहीं कर रहा है, और वो लोग जैसे चूल्हा बनाया वो बिल्कुल मतलब एक डेंजरस सिचुएशन में है। तो ये बात को लेके हमने अनीता रेस्टोरेंट को ऑनर को हमने चिट्ठी दिया है, बोला कि फायर सर्विस का रिपोर्ट का मुताबिक आपने गाइडलाइंस फॉलो नहीं किया, और आपका जैसे चूल्हा बनाया हुआ वो रिस्की सिचुएशन में है। आप मतलब तुरंत उसको मतलब रेक्टिफाई करके हमको इन्फॉर्म करना। तो हमने उसको मतलब 7-10 दिन के लिए समय दिया था, और वो समय खत्म होने के बाद फिर हमने फायर सर्विस को हमने वापस भेजा दोबारा इंक्वायर करने के लिए, ये पता करने के लिए कि इन लोगों ने जो हमने गाइडलाइंस दिया था फायर सर्विस के थ्रू से वो पालन करा कि नहीं। तो उसके बाद फायर सर्विस इंक्वायरी करके फिर हमको एक रिपोर्ट दिया। तो उस रिपोर्ट में फायर सर्विस लोग ये लिखा हुआ कि
इन लोगों को जितना हमने गाइडलाइंस दिखाया, जितना समझाया है पब्लिक का सेफ्टी के लिए, जितना मतलब अपना जो चूल्हा को मतलब जो ठीक कराने के लिए जितना उनको हमने डायरेक्शन दिया था, वो लोग एक भी पालन नहीं किया है। तो ये लेके हमने ये दुकान को अभी के लिए सीज करने आया हूँ पुलिस के साथ। শিলচর শিলংতর্তী মহিলা কলেজের সামনে নিত্যদিনের যানজট সমস্যায় নাজেহাল হতে হয় শিলচরবাসীকে। বিশেষ করে মহিলা কলেজের সামনে কয়েকটি ফাস্ট ফুডের দোকান মূল সড়ককে প্রতিদিন দশায় তীব্র যানজটে। এ নিয়ে বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার পার্কিং লেসি এইসব দোকানিদের বারবার বলা সত্ত্বেও দোকানিরা জায়গা ছাড়তে রাজি ছিলেন না। পরবর্তীতে পুরসভায় অভিযোগ জানালে পুরসভার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকা উচ্ছেদে অভিযানে নামে এবং এলাকা মুক্ত করে। শহরে এ ধরনের বেশ কিছু জায়গায় এ ধরনের রাস্তা দখল করে ব্যবসা করায় রীতিমতো যানজট লেগে যায়। এই সব এলাকায় ব্যবস্থা নেওয়ার আবেদন রয়েছে শহরবাসীর। মন শুক্লবৈদ্য, আমি শিলংপট্টি আমার বাসা। এই যে পার্কিংটা আমার এই পার্কিংটা বিগত 2 বছর থেকে আমি চলাইলাম। এখানে যে কমেন্স কলেজের ফ্রন্টে ফুটকাট গুলা বয়, তাহলে আমি অনেক খুশি যে এখান থেকে সরাও, এখান থেকে সরাও, এখান থেকে সরাও। কমেন্স কলেজে কমপ্লেন, এটা একটা গভর্নমেন্ট কলেজের সামনে এইরকম গাড়ি থাকলে অনেক অসুবিধা হয়। তাহলে কই তারা করে না, মিউনিসিপালিটি যদি তারা কোনোদিন সরাইছে যে আমরা তো পার্কিং এর লেসিটা যারা কালেক্ট করে করিয়া তারা রাত্রেবেলা যাই গিয়া, রাত্রে আনিয়া 10টার পরে তারা গাড়ি লাগাইছে, আইলে তারা খেটামি করে গাড়ি করে। আর আমি তো আইয়া এখানে হ্যাঁ বাক্কা দিন থেকেই আসছে ওইখানের মধ্যে। তারপর এখানে একটা বিরিয়ানির দোকান বইছে, হেরে আইয়া কই উল্লাসকর দত্ত স্ট্যাচুর সামনে, উল্লাসকর দত্ত স্ট্যাচু কমিটির মানুষরা লইয়া আইয়া আমরা তাই দ্বারা বলি তারা সবাই না, উল্টা দিকে একজন মেয়ে লোক আছে বক্সিবাদী মেয়ে লোকের জন্য তাই না ইয়া ঝগড়া করে যে আমি বলছি তারা। হ্যাঁ, এইগুলাই যখন চলে না পারতে আমি থানা দিয়ে শান্তনু দাঁড়ে করছি, শান্তনু দায় এটার অ্যাকশন হয়েছে, মিউনিসিপালিটি অ্যাকশন হয়েছে। মিউনিসিপালিটির কাছে গেছি কি আমি এই চিঠি দিচ্ছি যে আমার ওমেন্স কলেজের ফ্রন্ট থেকে সব গাড়িগুলা সরাইয়া দেব। তারপরে তারা এটা অ্যাকশন নিয়ে আজকে সব উঠানি হচ্ছে। এখানে মোটামুটি তোমার পার্কিং স্লটও রাখি দিচ্ছে, পুরা গাড়ি সরাই না, রাইতে দিনে সরাই না, ব্যবসা করে তারা। না আমি কোনো রকম কিছু ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের।
গ্রেসওয়েল হসপিটাল। বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পালংঘাট ইমরান খণ্ডের অধীন পশ্চিম রুকনি জিপির রুকনি চা বাগানে জিপি 70% মানুষ বসবাস করেন, কিন্তু 1992 সাল থেকে রুকনি চা বাগান থেকে কাউকে জিপি সভাপতি পদে নির্বাচন করা হয়নি। ঘটনাটিকে ঘিরে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিন রুকনি চা বাগানে সহস্রাধিক জনগণ জিপি 7 নম্বর গ্রুপ সদস্য রাজেন্দ্র কুমার নুনিয়াকে জিপি সভাপতি নির্বাচন করার দাবিতে তীব্র স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলেন। উল্লেখ্য, এদিন কাছাড় জেলা বিজেপি দলের অবজারভার হেমাঙ্গ শেখর পশ্চিম রুকনি জিপিতে এসে জিপি সভাপতি নির্বাচনের জন্য গ্রুপ সদস্যদের মতামত সংগ্রহ করতে আসেন। এই সময় ক্ষোভে ফেটে পড়েন রুকনি চা বাগানের সহস্রাধিক জনগণ। আমি रिजाइन दे दीजिए, जमी पार्टी छोड़ दीजिए, पक्का बात है। क्या पार्टी छोड़ देंगे? क्या हम पार्टी छोड़ दीजिए, छोड़ दीजिए। यदि हम रुकनी में यदि आज पंचायत ना पाई जाए तो हम पार्टी छोड़ दीजिए। कौन पार्टी? बीजेपी छोड़ दीजिए। রয়েছে যে বিগত 1992 সন হতে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখে আসছি, কিন্তু রুকনি জিপি নাম দেওয়া হয়েছে যেহেতু রুকনি জিপির পুরা 60% ভোটার আমাদের এক জায়গাতেই আছে, রুকনি বাগানে শুধু। আজ পর্যন্ত কিন্তু পঞ্চায়েত পাইনি। এটা ছিল কিন্তু ডিলিমিটেশনের আগের হিসাব, 60% ভোটার, কিন্তু ডিলিমিটেশনের পরে আমাদের রুকনি বাগানে এখন পুরা জিপির 70% ভোট রুকনি বাগানের মধ্যেই আছে। আমরা এবারও জোর দাবি করেছি। আমি বিগত পঞ্চায়েত ইলেকশনেও বিজেপির তরফ থেকে দাবিদার ছিলাম, 3 জন দাবিদার ছিলাম, যার মধ্যে আমি একজন দাবিদার ছিলাম। এটার মধ্যে বুথ কমিটির ভোটাভুটি হয়েছিল, যার দারুণ আমি হয়তো পার্টি বা সংগঠনের পরামর্শ ঠিকমতো হয়নি বা আমাকে যোগ্য না বুঝে আমাকে হয়তো টিকিট না দিয়েছিলেন, কিন্তু এবার আমি প্রপার আবার পুরা রুকনি চা বাগান নিয়ে আবার সবাই আমাকে মেনেছে ও আগামীতে যেমন এবার আমাকে পঞ্চায়েত দেওয়া হোক, এটার জন্য আমি রাজেন্দ্র কুমার নুনিয়া রুকনি চা বাগানের 7 নম্বর গ্রুপের গ্রুপ মেম্বার। আর পুরা জনসাধারণ রুকনি চা বাগানের এখানে একটা গ্রুপের নয়, শুধু 4টা গ্রুপের জনসাধারণ এখানে উপস্থিত আছে। সবারই মনে একই আওয়াজ যে রাজেন্দ্র নুনিয়াকে এবার পঞ্চায়েত দেওয়া হোক। ক্যান্সার আক্রান্তরা যাতে চিকিৎসা করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে, আর তা প্রমাণিত হলো মঙ্গলবার। এদিন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের হাত ধরে সার্কেল অফিসার রবার্ট টোনারের মাধ্যমে সার্কেল অফিস কনফারেন্সে হলে 39টি চেক বন্টন করা হয়। চেক তুলে দিয়ে বিধায়ক মজুমদার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রদত্ত টাকা রোগীদের চিকিৎসা বাবদ খরচ করার আহ্বান জানায়। আমরা জানি মানুষ অনেক কষ্ট করে বেমারও লাগে, আর্থিক সাহায্য দেওয়া সম্ভব হয়, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মেমোরেন্ডামও দিচ্ছি এবং যারা এই বেমারের জড়িত আছে তারা লোক আমরা যোগাযোগ করিয়া সব মানুষের প্রত্যেক জাতিগত মানুষের অনেক মানুষে আমরা অ্যাপ্লাই করছি। আমরা অ্যাপ্লাইটা মুখ্যমন্ত্রীর অফিসে জমা করছি, ওইখানে আজকে আমরা 39টা প্রায় দেব এই বেমারির চেকটা। যাই হোক, এটা গার্ডর লাগে অ্যাকচুয়ালি টাইম মেনটেনটা তো অসুবিধা হয়ে গেছে, কারণ শর্ট টাইম। যখন আমরা সবাই রিকোয়েস্ট করবো যে আজকে চেকটা হইয়া আজকেও জমা দেবো, আগামীকালকে যে হইব আগামীকালকে জমা দিয়ে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। আর আমরা ওটাও বলতে চাই আর যে এই চেকটা আপনারা অসুস্থ লাগি দেবো, আপনারা স্বাস্থ্য ঠিক করার লাগি সবসময় আপনারা ইমিডিয়েট যোগাযোগ করিয়া ব্যাংকে জমা দিয়া আপনারা এই ব্যবস্থা করিয়া বাকিটা আপনারা সবার সহযোগিতা, কারণ সব বেমারি আবার সম্ভব নয়। বহুত মানুষ হসপিটাল আছে, ভাইরাস ট্রিটমেন্টও আছে, আমরা জানি যার ডকুমেন্ট আত্মীয় আছে তারা এই চেকটা রিসিভ করে নেব। রিসিভ করে আমরা সব আগে থেকে ওটা করি আর কেন টাইমটা খুব কম, আজকে যারা চেক রিসিভ করবো আজকে নিয়ে জমা দেওয়া যায়,
এবং আরও বাকি যারা আইছে না মানুষ তারা ওটা বলেন যে ইমিডিয়েট আজকে সাতগুলো থেকে রিসিভ করি এবং আগামীকালকে রিসিভ করি আমরা ইমিডিয়েট পর্যন্ত দিয়া এই ব্যবস্থা হোক। और आज हम लोग सीएम का जो रिलीफ चेक हम लोग बांटने बोला है, हमने बेनिफिशियरीज सब लोगों को बुलाया था लेकिन सब लोग आ नहीं पाया, कुछ लोग आया है और आज हम लोग ये चेक हम लोग का लिया जाएंगे। और जैसे हमारा एमएलए साहब ने कहा कि ये सिर्फ 3 दिन का वैलिडिटी है, आप लोग 3 दिन के अंदर ही जाके बैंक में जमा करके हम लोग अकाउंट में নিট ইউজি 2025 সালের মেডিকেল পরীক্ষায় রাজ্য তথা উত্তর পূর্ব ভারতের মধ্যে সেরা স্থান দখল করেছেন শ্রীভূমির উত্তর বন্দরকুনা ইরালিগুলের বাসিন্দা নুসা কলিমের। এই পরীক্ষার জাতীয় র্যাঙ্কিং 331। দেখুন সবিশেষ। এই অভূতপূর্ব সাফল্যের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানালেন প্রাক্তনী আকসার সদস্যরা। এক প্রেস বার্তায় প্রাক্তনী আকসার মুখ্য আহ্বায়ক অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর বলেন যে বরাক উপত্যকায় মেধার অভাব নেই। এর আগেও বরাক উপত্যকার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই উপত্যকার নাম উজ্জ্বল করেছেন অনেকেই। মুসা কলিম আবারও তা প্রমাণ করলেন। তিনি তার এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন। প্রাক্তনী আকসার পক্ষ থেকে মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন যে এটা রীতিমতো দুর্ভাগ্য ও চিন্তার বিষয় যে বরাক উপত্যকায় অপর্যাপ্ত মেধাবী ছাত্রছাত্রীরা থাকা সত্ত্বেও এখানে দিনের পর দিন বেকারত্ব বেড়েই চলেছে। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ শিলচর কার্যালয়ে কর্মরত কনিষ্ঠ সহায়ক পার্থপ্রতিম গোস্বামী আর নেই। 15 জুন গভীর রাত 1:30 গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র 35 বছর বয়সে গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসার তার এই আকস্মিক মৃত্যু দপ্তরের গভীর শোকের ছায়া ফেলেছে। নিম্ন অসমের তারাসবাড়ি থানার অন্তর্গত বিজয়নগরের কাছাকাছি নাহিরা গ্রামে জন্মগ্রহণকারী পার্থ 2017 সালে সাংস্কৃতিক দফতরে যোগ দেন। তার কর্মজীবন শুরু হয় হাইলাকান্দি থেকে, পরে বদলি হয়ে আসেন শিলচরে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।